আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। প্রতিদিনের ন্যায় সেম জায়গা থেকে আজকের ভিডিও শুরু করছি। তাড়াহুড়া করে আজকে বেশ একটা বড় সফরের উদ্দেশ্যে বের হয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার সাথে আর একটা গাড়ি যাচ্ছে, একসাথেই আমাদের যাওয়ার কথা। আমার একটু লেট হয়েছে বিধায় আমি ছেড়ে দিয়েছি, সামনেই হয়তো ওয়েট করছে। আমি একটু ভেতর থেকে যাব। আমাদের গন্তব্য হচ্ছে সর্বপ্রথম খুলনা থেকে ঢাকা হয়ে আমরা ইনশাআল্লাহ যাব। পঞ্চাশটা পঞ্চাশটা বাটিতেই দাও। হ্যাঁ, অলরেডি বেজে গিয়েছে 3টা 9। আর এই হচ্ছে আমার গাড়ি। আমি আমার মতো বাইকে সিঙ্গেল যাচ্ছি নিরিবিলি, আর গাড়িতে হচ্ছে আমার ফুল ফ্যামিলি মেম্বার্স। আমার ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমি যতটুকু গেস করছি রাত 9টা বেজে যেতে পারে, আল্লাহু আলাম। আমি ফার্স্ট টাইম বাইক এবং গাড়ি একসাথে ট্যুরে বের হচ্ছি। বেসিকলি ট্যুর আমার শুরু হবে একটু পর থেকে, মানে বেশ কিছু সময় পর থেকে। ও আচ্ছা, নেপালের হাই কমান্ড আসছে হয়তো, যার জন্য এই প্রোটোকল। বাংলাদেশ নৌবাহিনী, ছোটোবেলা থেকে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে। এবং এই যেই প্রোটোকল সিস্টেম, স্পেশালি ইন ডিফেন্স, যখন ডিফেন্সের কোনো হাই প্রোফাইলের কেউ যায় বা কারো এন্ট্রি হয়, অথবা বাংলাদেশ গভর্নমেন্টের কোনো হাই অফিসিয়ালস যখন এন্টার করে কোথাও, যেই রাস্তা থেকে যায়, তখন যেই প্রোটোকল সিস্টেম এবং দেশের যেই যাতায়াত ব্যবস্থা যত সুন্দর হয়ে যায়, এইটা আসলে সবসময় কাম্য। একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমরা যেই জিনিসগুলো পাই তার মধ্যে এই বৈশিষ্ট্যটা একটু অন্যতম। সো আমিও একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আশা করতেই পারি যে রোড ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এটা তো খুবই খুবই বাজে অবস্থা। আগের থেকে হয়তো অনেক উন্নতি হয়েছে, বাট দেন এগেইন এখনও যে অবস্থায় আছে খুবই বাজে অবস্থা। এবং আমাদের হাইওয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট, ইভেন সিটি রোডে, মফস্বলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের প্রবণতা এবং অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। সো এখান থেকে আমাদের আরও বেশি সচেতনতা প্রয়োজন। ভাইয়ার গাড়িতে দেখছি রাহে বেলায়েত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের রহিমাহুল্লাহ। যাদের বই পড়ার হ্যাবিট আছে এবং যারা বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য সফর এক ধরনের মজার। স্পেশালি যখন ট্রেন জার্নি, বাস জার্নি, এবং যদি প্রাইভেট ভেহিকেলে কেউ যাতায়াত করে থাকেন, তাদের জন্য আসলেই অনেক মজার, যদি সাথে মন মতো বই থাকে। হ্যাঁ, অবভিয়াসলি কিছু লেখক আছে, তাদের বইয়ের কথা আমি বলছি না। একটা বিষয় নিয়ে বলতে ইচ্ছা হচ্ছিল না, তারপরেও দেখলাম যে আসলে বলা প্রয়োজন মনে করলাম। শহরটা 5ই অগস্টের পরে, আমি আমার খুলনা শহরের কথা জানি, আমি আমার শহরটার কথাই বলবো আপনাদের। 5ই অগস্টের পরে শহরটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে ছিল। কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, বিলবোর্ড, এই জাতীয় যত প্রচারণা ছিল, হ্যাঁ অবশ্যই আমি কথা বলছি রাজনৈতিক প্রচারণার কথা, বাংলাদেশের গণতান্ত্রিক যেই দলগুলো আছে সেগুলোর প্রচারণার কথা। যদিও এখন এই পর্যন্ত যে কয়টাই দেখেছি সব একটা রাজনৈতিক দলেরই প্রচারণা। এবং পুরো শহরটা এখন ছেয়ে গেছে, এমন কোনো ল্যাম্পপোস্ট নাই, এমন কোনো খুঁটি নাই যেটায় প্রচারণার ছাপ নাই। এটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনাদের মতামত চাই এই ব্যাপারে। আপনাদের ভিউজ কি, এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি, যে এতে কি শহর বা নগরের শোভা বৃদ্ধি পায়, নাকি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহরটা একটা আটকানো, দুমড়ানো, মোচড়ানো। এবং এই যে এইমাত্র একটা ঘটনা ঘটে গেছে, এই চাচা অন্যদিকে তাকায় টান দিছে, এই ভাইয়ের পেছনের চাকায় স্কিড করছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই যে ঘটনাগুলো মানে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, এগুলো মোটেই কাম্য নয়। একটা 4 রাস্তার মোড়, একটা ক্রসিং, সেই ক্রসিংয়ে ইজি বাইক খুলনা শহরের একটা কাল হয়ে দাঁড়াইছে আর কি। সেই ইজি বাইক মাঝামাঝি ওভারটেক করছে
তার যেদিকে তাকানোর কথা, যেই ওয়ে থেকে যানবাহন আসছে সেদিকে না তাকিয়ে সে অপোজিট ডিরেকশনে তাকায় রাস্তা পার হচ্ছে। এই যে আর এক ভাই, কেন ভাই কি বলবো, এই সামনে আবার হচ্ছে কি নিউজ চ্যানেল টিভি কি স্টিকার লাগানো, সবাই ক্যাডার, সবাই হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতাসীন ব্যক্তি, শুধু আমরাই সাধারণ মানুষগুলো আজীবন দেখে গেলাম এবং ভুক্তভোগী থেকে গেলাম। সাধারণ মানুষ আসলে চাইলেই অনেক কিছু করতে পারি না। ইন্নালিল্লাহ, কি হইলো ভাই, এটা কি পরিমাণ একটা বাজে অবস্থা, মনটাই খারাপ হয়ে গেল। এক্সট্রা জুতা আমি ব্যাগে ক্যারিও করি নাই। এখন আমি যেটা ফিল করছি, আমার বাম পায়ের জুতা আছে, সেই জুতাটা নিচের পোর্শনটা মেবি খুলে গিয়েছে। কি ব্রেকিং, হ্যাঁ খুলে পড়েও গিয়েছে। এই ধরনের অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবাহ থেকে হেফাজত করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুল আযীম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জুতার অবস্থা একটু দেখি, এটা খুলে ভেঙে পড়েই গেছে, আর একটা জীবিত আছে। এটা কিসের লোগো জানো? তুমি জানো না? এটা হচ্ছে আর্তুগ্রুল নামে একটা সিরিজ আছে, কাই বংশজাতের, তাদের একটা সিম্বল হচ্ছে এটা, IYI এরকম দেখায় আর কি। কোত্থেকে কিনছে এটা? বড় বাজার থেকে। বড় বাজার থেকে। এই সিম্বলটা আমার অনেক পছন্দের। কি নাম তোমার? মোহাম্মদ রাহাদুজ্জামান মোল্লা। রাহাদুজ্জামান মোল্লা। এইবারে একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি? মাঝে মাঝে যাই। হ্যাঁ যাক। গ্রামীণ পরিবেশের এই সুন্দর ভিউ, আবহাওয়া, এই রোডটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যদি সব কয়টা সিজনে দেখাতে পারতাম, প্রত্যেকটা মৌসুমে এই রোডটা এত সুন্দর থাকে মাশাআল্লাহ। এই কলা গাছগুলা, এই পাশে শশার চাষ হয়, সিজনাল যে সমস্ত সবজি আছে এগুলোর চাষ হয়। আমার গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেল, ওকে ফাইন। এই সিনারিওগুলা খুবই খুবই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। গ্রামীণ জীবন, গ্রামের সৌন্দর্য, গ্রামের মানুষ, গ্রামের খাদ্যাভ্যাস, গ্রামের বাতাস, গ্রামের মাটির গন্ধ, গ্রামের সরলতা, সব কিছুই আমি খুবই এনজয় করি। আমি যেখানে যেই এনজয়মেন্টে ক্লান্ত হই না, সেটা হচ্ছে একমাত্র এই গ্রামীণ পরিবেশের জীবনযাপন, গ্রামীণ পরিবেশের এনজয়মেন্ট। আজকে আমাদের সফর ইনশাআল্লাহ খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। আল্লাহ চাহিলে ইনশাআল্লাহ ঢাকায় আমরা যাব, এবং এখন বাজছে বিকাল 4:30, অর্থাৎ 4:45 আমাদের আসরের জামাত শহর এলাকাতে। খুব সম্ভবত একটু ভেতরের দিকে 5টার দিকে জামাত হবে। আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ যে জামাত আদায় করে আসরের তারপরে আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। গ্রামের ভেতর থেকে যাচ্ছি, বেশ কিছু কারণ আছে, এবং মেইন যেই কারণটা সেটা হচ্ছে এই যেই সুদিংনেস, এই যেই বিউটি, ন্যাচারাল বিউটি, এই বিউটিটা খুব কাছ থেকে নেওয়ার জন্য আমি আমার গ্লাভস, ব্যাগ এবং হচ্ছে ব্যাকপ্যাক সব কিছুই গাড়িতে দিয়ে দিয়েছি, জাস্ট এতটুকু জার্নি এনজয় করার জন্য। আমি যখন আবার আসরের জামাত পড়ে রওনা হব ইনশাআল্লাহ, তখন আমি আবার জিনিসগুলো নিয়ে নিব। মাশাআল্লাহ, রাস্তাঘাট ঠিক ততটাই ক্লিন যতটাই আমরা চাই, এবং এটার যে মেইনটেনেন্স আছে সেটা যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আমরাই এই রাস্তাঘাট ভালোভাবে ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এই রাস্তাঘাটের মেইনটেনেন্স যদি আমরা না করতে পারি, তাহলে এটাও আমাদেরই ভোগ করতে হবে। আমরা অনেকেই স্বভাবগতভাবে অথবা অভ্যাসগতভাবে মানে রাস্তাঘাটের হক আদায় করি না, সফরের হক আদায় করি না, এবং নতুন একটা প্লেসে গেলে নতুন একটা জায়গার মানুষজনের যেই হক আছে এবং তাদের সাথে যেই ন্যূনতম এটিকেট বা যেই ম্যানার মেনটেন করতে হয়, এতটুকু আমরা করি না।
অনেকেই, আমি সবার কথা বলছি না, আমরা অনেকেই করি না। সো এটা আমাদের আসলে মেনটেন করা উচিত। আমি আজকে নিয়ত করছি যে আমি ধীরে সুস্থে যাব, বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহর হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাচ্ছে ইনশাআল্লাহ সুদূর শ্রীমঙ্গল, সিলেটের উদ্দেশ্যে। এজন্য সিলেটের মানুষের যেই কথার ধরন আছে সেটা কিছু কিছু মনে পড়ছে। আমার কিন্তু এটা হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। আমি ভুলে গেলেও আমি যেই সমস্ত জায়গায় সফর করি, যেখানে যেখানে আমি যাই, সেই জায়গার যেই মানুষ আছে, মানুষের আচরণ আছে, খাদ্যাভ্যাস আছে, সেইগুলা আমি কিন্তু ভুলে যাই। কিন্তু যখন আমি আবার নতুন করে সেই জায়গাগুলোতে ট্যুর করি, সেই জায়গাগুলোতে সফরের উদ্দেশ্যে যাই বা কোনো কাজের উদ্দেশ্যে যাই, আমি আবার তখন রিকল করে ফেলি আল্লাহর ইচ্ছায়। মানে এটা আমার অটোমেটিকলি আমার ব্রেইনে মানে ব্যাক ব্যাক করতে থাকে সেই মেমোরিজগুলা, লাস্ট মেমোরিজগুলা। আমি এর আগে লাস্ট সিলেটে গিয়েছি অগস্টে, ইয়াস অগস্ট মাসে। কেন? কারণ ওই সময় আমি সিলেটে আটকা ছিলাম, কোনো অবস্থাতেই সিলেট থেকে ঢাকায় আসতে পারিনি। বাস, ট্রেন, প্রাইভেট যে কোনো ভেহিকেলে চলাচল নিষিদ্ধ ছিল। কি একটা অবস্থা, কি একটা হেক্টিক অবস্থা আমরা পার করেছি এবং কি একটা বাজে অবস্থায় আমরা ছিলাম। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরা এখন সেই সময় থেকে অনেকটাই ভালো আছি। তবে 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 বর্তমানে দেশের যেই সিকিউরিটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের যেই ম্যাস পিপল, জেনারেল পিপলের যেই সিকিউরিটির কোশ্চেন এসে দাঁড়িয়েছে, সেটা খুবই অ্যালার্মিং এবং সেটা খুবই খুবই নাজুক অবস্থায় আছে। এটা আমরা প্রত্যেকেই এটা নিয়ে আতঙ্কিত, এটা নিয়ে শঙ্কিত এবং এটা নিয়ে এটার একটা বিহিত আমরা প্রত্যেকেই করতে চাই এবং এটার একটা সুন্দর সুষ্ঠু সমাধান আমরা প্রত্যেকে চাই। এর জন্য বিইং আ মুসলিম, অ্যাজ আ মুসলিম এবং অন বিহাফ অফ মুসলিম উম্মাহ, আমি যেটা চাই, আমরা যেটা চাই, একমাত্র শরিয়াতে আছে মুক্তি, শরিয়ায় আছে শান্তি, শরিয়ায় এই সমস্ত যত ধরনের সমস্যা, সেই সমস্যার অবসান আছে। আনফর্চুনেটলি আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা, দেশের অবকাঠামো এবং টপ টিয়ারের হাই অফিসিয়ালস যারা আছেন, তাদের কি খেয়াল এই ব্যাপারে আমি পার্সোনালি সাজিদ রহমান জানি না। আপনাদের জানা থাকলে মেহেরবানি করে আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার মনের কথাটা আমি একজন মুসলিম হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত অবশ্যই আমি চাই আপনারা নির্দ্বিধায় ওপেন স্পেস কমেন্ট বক্স আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের মতামত, যে আপনারা কি চান এবং আমার এই ভাবনাটা কি আসলেই আকাশকুসুম চিন্তা, আসলেই কি অবাস্তব কাল্পনিক চিন্তা, নাকি আমরা চাইলেই আল্লাহর আইন বাস্তবায়িত করা সম্ভব। অলরেডি আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, একটা সম্প্রতি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার রিসেন্ট কোনো একটা সেমিনারে, সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট উপস্থিত ছিল, সেখানে সে বলেছে যে ইউএস মিলিটারিস এবং ইন্ডিয়ান মিলিটারিস তারা মুসলিম টেররিস্টদের প্রতিহত করবে। তো এতটুকু আমরা আমাদের মতো নির্বোধ মুসলিম ক্লিয়ার যে তাদের যেই কনসার্ন আছে, তাদের যেই চিন্তা আছে টোটাল মুসলিম উম্মাহকে নিয়ে, মুসলিম দেশগুলোকে নিয়ে এবং মুসলিম জাতিকে নিয়ে, এই ব্যাপারে আমরা অলরেডি অবগত। তারা যতই টেররিস্ট এই ওয়ার্ড ইউজ করুক না কেন, আমি জানি না এই ওয়ার্ডের কারণে আমার ভিডিও গ্রোথ, এঙ্গেজমেন্ট লো হয়ে যাবে কিনা, আই ডোন্ট নো, বাট এই কথাগুলো বলা উচিত। এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ, আমার মতো করে, কোনো কিছুর পরোয়া না করে ইনশাআল্লাহ। আমি আমার মতো করেই আপনাদের সাথে
বন্ধুত্ব সুলভ আচরণ করতে চাই, আপনাদের বন্ধু হতে চাই, আপনাদের ভাই হতে চাই, এবং জাগতিকের সমস্ত বিষয় নিয়ে যতটুকু আমার বুঝে, আমার চোখে, আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে কুলায়, আমি আপনাদের সাথে ততটুকুই আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক কিছু থেকে আমি দূরে, অনেক কিছু আমার গোচর হয় না, সেগুলো আমি হয়তো আপনাদের সাথে আলোচনা করব না। যতটুকু আমার জ্ঞানত হয়, যতটুকু আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, এই সমস্ত জিনিস আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমার মতো করে শেয়ার করে যাব। যা বলছিলাম, আমি আবার একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম। যাই হোক, ছাড়া কথা, ছাড়া ভ্লগ এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভ্লগে আলোচনা করছি। আপনাদের অ্যাটেনশন এবং আপনাদের কনসার্ন আমি একান্তই আশা করছি। এই ভিডিওটা কোনো ট্রেন্ডি ভিডিও না, কোনো এক্সপোজড হওয়ার মতো কোনো ভিডিও না, না এটা হর্নেট ট্যুর কোনো ভিডিও, না এটা কোনো কম্প্যারিজন ভিডিও, না এটা কোনো ট্রেন্ডি কোনো কিছু। তো আমার যতজন অডিয়েন্স আছেন এবং যতটুকু আমার শ্রোতারা, আমার দর্শকরা, আমার ভাইয়েরা যতটুকু শুনবেন, আমি তাদের থেকেই তাদের মতামত আশা করি। ফিল ফ্রি টু ডু কমেন্টস ইন দি কমেন্ট সেকশন বিলো। আপনারা আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন এই বিষয়ে। আমি একটা জিনিস নিয়ে কনসার্ন, আমার ফোনে চার্জ নাই এবং একটা ফোন কিনতে হবে, ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। কি ফোন কেনা যায়, সাজেস্ট মি প্লিজ। যতবারই আমি এখানে আসি, এই সিনারিটার মানে ক্যামেরাবন্দি না করতে পারলে আমার কেন জানি ভালো লাগে না। আমার মনে হয় যে আপনাদের সাথে একটু দেখাই। এই দেখেন, এই সাইডে দার্জিলিং, জোকস অ্যাপার্ট, এই সাইডে দার্জিলিংয়ে যে পাইনউডের মতো টাইগার হিল এবং এই জাতীয় যত জায়গা আছে দার্জিলিংয়ে, আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় যেরকম আমার এই সাইড থেকে একদম গ্রামীণ ভিউ। আজকে সকালবেলায় দুইটা ছাগল নিজ হাতে জবেহ করে, মাশাআল্লাহ, হোয়াট আ বিউটি। যা বলছিলাম, ছাগলের টোটাল রেডি করে বানায়, আমাদের দেশের ভাষায় আমরা ওইটাকে বলি হচ্ছে ছাগল বানানো। ছাগল বানায়, ছাগল রেডি করে, তারপরে হচ্ছে আমি আমার ওয়ার্ক প্লেসে গিয়েছি। তারপর সেখান থেকে দুপুর 1টার সময় বাসায় গিয়েছি। গোপালগঞ্জ জেলা বিএনপি, হাউ ফানি। জাতির ডেডির এরিয়া এখন আরেক ডেডির হয়ে গেল। সম্পর্ক এভাবেই কি বদলে যায় একটি পলকে? এখন আছি ঢাকা খুলনা হাইওয়েতে, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছাকাছি। একের পর এক প্রবলেমের মধ্য থেকে আজকে অনেক দিন পরের হাইওয়ে জার্নি হচ্ছে আল্লাহর ইচ্ছায়, আলহামদুলিল্লাহ। বেশ অনেক প্রতিবন্ধকতা, অনেকগুলো মিস্টেক হয়েছে। আপনাদের সাথে যাত্রা শুরুতে শেয়ার করেছি আমার যেই জুতা ছিল, সেই জুতা জোড়া আমার চেঞ্জ করতে হয়েছে। ওইটা একেবারেই পরার উপযোগী ছিল না। দ্বিতীয় যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আমার ধারণা ছিল যে আমি ঢাকায় এই সময়, অর্থাৎ এখন ঘড়িতে সময় 7টা 4, সন্ধ্যা 7টা 4, আমার এখনও অলমোস্ট 130 to 140 কিলোমিটার রান করতে হবে। আমি ভেবেছিলাম যে এই সময়টা আমি হয়তো ঢাকায় থাকবো। বেশ কিছু সমস্যা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। প্রথম সমস্যা, জুতার ব্যাপারটা তো আপনারা জানেনই, যে আমার জুতা জোড়া অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার জুতা জোড়া চেঞ্জ করে আরেক জোড়া ম্যানেজ করতে হয়। এবং আরেকটা যেই জিনিসটা খেয়াল করেছি, আমি এখন আবার একটু চেক করলাম, সেটা হচ্ছে আমার বাইকের পেছনে আমি যেই হুকটা ইনস্টল করেছিলাম যে আমার ডিস্ক লক অর্থাৎ হাইড্রোলিক লক মাউন্ট করার জন্য, সেই ডিস্ক লক থেকে ছোট যেই লকটা, ছোট যেই মানে ডিস্ক লকটা ছিল, আমি অনেককে আগে বলেছি, আমি জানি না আপনাদের সাথে শেয়ার করে এরকম আপনারা কেউ ফেস করেছেন কিনা আপনাদের জীবনে, বা আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্স এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। সেটা হচ্ছে গোপালগঞ্জে ঢোকার ঠিক আগ মুহূর্তে ওই সময়টাতে বেশ ভাঙা রাস্তা ছিল। আমি ওইখানে ইচ্ছাকৃতই ফিল্ম করি নাই, কারণ ওইখানে আমার ইচ্ছা হচ্ছিল না, প্লাস আমার মুডেও আসছিল না। যার দরুন আমি ওখানে ফিল্ম করি নাই। আমি তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে কি পরিমাণ ভাঙা সেখানে ছিল।
তো ওই ভাঙার মধ্য থেকে আমি মোটামুটি 30-40 এই স্পিডের চালিয়েছি, যদিও 30-40 স্পিডেও ওই ভাঙাতে চালানোর মতন অবস্থা ছিল না। এর কারণে যেটা হয়েছে, আমি বেশ অনেক দূর চালানোর পরে হঠাৎ করে একটা জোরে বিকট শব্দ শুনি। আমি বুঝতে পারি আমার যে বড় লকটা আছে, বড় যেই ডিস্ক লকটা আছে সেটা পড়ে গিয়েছে। এখন স্টিল ঢাকা 120 কিলোমিটার। আচ্ছা, আমরা চলে এসেছি ভাটিয়াপাড়ায়। আলহামদুলিল্লাহ একদম অ্যাকুরেট, মানে গোপালগঞ্জ হচ্ছে যখন ছিলাম 66 ছিল, গোপালগঞ্জ থেকে ভাটিয়াপাড়ায় এক্স্যাক্ট 30 কিলোমিটার, আর এখন আমার মিটারে হয়েছে 95.6। তো যেমনটা বলছিলাম, আমার সেই চিরচেনা উড়াল সেতু মারামারি করো তোমরা, আর আমি ধীরে সুস্থে যাই। কি পরিমাণ ঠান্ডা যে লাগছে! আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে আসছি যে কি কি প্রবলেম আমি ফেস করছি, পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ওভারলোড ট্রাক নিয়ে ব্রিজে উঠতে পারছে না দুইটার একটাও, মানে খুব স্লোলি উঠতে হচ্ছে। এনিওয়েজ, আমি যখন খেয়াল করি হুকের দিকে, দেখি আমার ডিস্ক লকটা নাই। আচ্ছা, ডিস্ক লকটা না থাকার কারণে আমি আবার বাইক ইউটার্ন নেই, দেখি তখন দুইজন ভাই আমার ডিস্ক লকটা নিয়ে মোটরসাইকেলে ব্যাক করছে। তারা বলছে যে কিভাবে পড়ে গেল। ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল, মেবি যদি ফুটেজ থাকে আমি আপনাদেরকে দেখাবো, মেবি ফুটেজ নাই। তারপর আমি ডিস্ক লকটা, হুকটা খেয়াল করি, হুকের যেই ঢাকনাটা, মানে হুকটা যেই লক হয়, উপরের যে লক সিস্টেম যেই জিনিসটা, ওইটা মানে খুলে গিয়েছে। এত পরিমাণ ঝাঁকি, মানে আমি ঝাঁকির মধ্য থেকে বাইক চালিয়েছি এবং এত পরিমাণ ঝাঁকি লেগেছে যার কারণে হুকটা, মানে উপরের যে লকটা ওইটা খুলে গিয়েছে এবং ওই উপর থেকে আমার যেই মেইন ডিস্ক লক, বড় যেই লকটা, ওইটা পড়ে গেছে। আচ্ছা, আমি যখন ওইটা মানে ওই ভাইদের থেকে রিসিভ করে ওটা যখন আবার ওইখানে রাখতে যাই, তখন দেখি আমার ছোট্ট একটি ডিস্ক লক ছিল, আপনারা অনেকেই খেয়াল করেছেন, ইয়েলো কালারের ছোট্ট একটি ডিস্ক লক ছিল, ওইটা মিসিং। আমি সাথে সাথেই আমার বোঝা হয়ে গিয়েছে যে আমার যখন অতিরিক্ত পরিমাণে ঝাঁকি ছিল, ওই সময় কোনো এক সময় আমার ওই ডিস্ক লকটা কোথায় কিভাবে পড়ে হারিয়ে গেছে, যার কোনো ক্লুই আমার কাছে নাই। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমার প্রিভিয়াস বাইকগুলোতে এই সমস্ত ডিস্ক লক আমি ওই ধরনের জায়গায় মাউন্ট করতাম, হয় হুক, নাহলে ফুটপ্যাকের উপরে যে ছোট্ট এরকম কার্ভ জায়গা থাকে ওই জায়গাগুলোতে। আমার একাধিক, আমি যতটুকু মনে করতে পারি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, যে আমার 4টা থেকে 5টা এই নিয়ে ডিস্ক লক আমি মিস করেছি, অর্থাৎ ঠিক এই সিস্টেমে আমি ডিস্ক লক হারিয়েছি। এই হলো কথা, ডিস্ক লক সমাচার এবং একটি বাজে অভিজ্ঞতা, যা আমি আশা করছি যে আপনাদের কারো হয়নি। যদি আপনাদের কারো এরকম হয়ে থাকে আমাকে জানাবেন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে না, এখানে এই প্রবলেম শুধু আমারই না, আরও অনেকের হয়েছে। সেকেন্ড প্রবলেমের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। থার্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখন তো শীতের সিজন না, এখন তো পুরো দস্তুর গরম পড়ে গিয়েছে। তো আমি সেই অনুপাতেই আজকে পাঞ্জাবি না পরে একটা টি শার্ট, জার্সি পরে আমি বের হয়েছি, তার উপরে জাস্ট পাতলা একটা উইন্ড ব্রেকার। বিকাল পর্যন্ত খুব ঠিকঠাকই ছিলাম, যখন একটু ভেতরের রাস্তা থেকে চালাচ্ছিলাম বেশ ঠান্ডা অনুভব করলাম। এবং ভাই রে ভাই, যখন হাইওয়েতে উঠলাম, আল্লাহ, আমার যে কেমন লাগছে, আই ক্যান্ট এক্সপ্লেইন। আমি মানে 60-70-র উপরে কোনো অবস্থাতেই বাইক উঠাইতে পারছি না। আমার শীতে, মানে আমি কেঁপে উঠছি, শীতে আমাকে একদম মানে কাঁপায় ফেলতেছে। আমি কিভাবে আপনাদের কাছে এক্সপ্লেইন করবো, আই ডোন্ট নো। এই পরিমাণে শীত লাগছে। এবং ফোর্থ প্রবলেম অ্যান্ড মেজর প্রবলেম, সেটা হচ্ছে আমার হেলমেটের ভাইজর হচ্ছে ব্ল্যাক। আমার যেই ট্রান্সপারেন্ট ভাইজর ছিল ওইটা তো ভেঙে গিয়েছিল, আমি এইটার ব্লক করেছি কিনা আমার খেয়াল নাই। তো ওই ভাইজরটা আমি ট্রান্সপারেন্ট ভাইজর এখন আর ইউজ করি না, কারণ আমি রাতে একদমই রাইড করি না, রাতের রাইড টোটালি অ্যাভয়েড করি। যার কারণে আমি চিন্তা করেছি যে আমার ট্রান্সপারেন্ট ভাইজরের আসলে প্রয়োজন নাই। আমি ইউজুয়ালি দিনে
বা দিনের আলো থাকতে থাকতেই রাইড করি, এই জন্য আমি ট্রান্সপারেন্ট ভাইজরকে টাটা গুড বাই বলেছি। কিন্তু এই যে ব্ল্যাক ভাইজর আর আমার যে হেলমেট, কি ভয়ানক আকারে যে উইন্ড ব্লাস্ট হয় এবং কি পরিমাণে যে নয়েজ, উইন্ড নয়েজ, অবভিয়াসলি এটা একটা এন্ট্রি লেভেলের হচ্ছে হেলমেট। এবং এখানে যে সার্টিফিকেশনগুলো আছে, এই সার্টিফিকেশনগুলো চলে, মানে এখন মোটামুটি 2000 টাকার হেলমেটেও তো অফার দিয়েও 2000 টাকায় সেল হচ্ছে ফুল ফেস সার্টিফাইড হেলমেট, মানে ইসি 22.5, 18.5 এরকম অনেক রেটিং, ডিওটি সার্টিফাইড, এরকম আরও অনেক সার্টিফিকেশনের হেলমেট পাওয়া যায়। তো আমি হেলমেটটা কিনেছিলাম আমার যখন হোন্ডা লিভো 110 সিসির একটা বাইক ছিল, তখন বেসিক্যালি যখন সিটিতে আমি চালাইতাম, হাইওয়েতে তখন একদমই চালানো হতো না। তারপর আমি লিভো নিয়ে আমার যতদূর মনে পড়ে 2 থেকে 3 বার খুব সম্ভবত আমি ঢাকা খুলনা করেছি। তো এই হলো ব্যাপার। আমি যে হচ্ছে যাচ্ছি বাসের সামনে, আমার যে সামনে একটা বাস ছিল, ওই বাসের সুপারভাইজার আর হেল্পার যে কেউ একজন সিগারেট খেয়ে ফেলছে, জাস্ট এইখান থেকে হয়তো আমার ক্রস করে গেল। আমার তো ভাইজার খোলাই ছিল, আমি তো খুলেই ভাইজার হচ্ছে, মানে আমি ভাইজার খুলেই বাইক চালাচ্ছি, ওই যে বললাম যে আমার ব্ল্যাক ভাইজারের জন্য আমার চোখে এসে লাগতে পারতো। আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। ডিরেক্ট আপনাদেরকে আমি, অবশ্য আপনারা আমার মতো এই ভুল করবেন না আমি জানি, তারপরও আপনাদেরকে বলে রাখছি, কোনো অবস্থাতে ব্ল্যাক ভাইজার নিয়ে রাতে অথবা সন্ধ্যা হয়ে গেছে এরকম সময়ে কখনোই ট্যুরের প্ল্যানে বের হবেন না, এবং সম্ভব হলে অবশ্যই ভাইজার চেঞ্জ করে নেবেন। কেননা সাম্পান ক্রস করছি, এই ঠিক এই স্পেসটায় আমাদের এক ভাই ব্লগ করেছে, জাহিদুর রহমান ভাই, জাহিদ অনিক খুব সম্ভবত, সরি এসআরজেড ব্লগ অথবা জাহিদ অনিক ভাইয়ের চ্যানেলের নাম, ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি আসলে আপনার নাম, চ্যানেলের নাম চেঞ্জ করার পরে এখন বর্তমানে কি নাম আছে এটা জানি না, বাট আমি রেগুলার আপনার ভিডিও দেখি, ট্রাই করি আর কি সবগুলোই দেখার। তো ভাই হচ্ছে কয়দিন আগে একটা ব্লগ করেছে যেখানে 2টা বাস, খুব ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গা ক্রস করলাম একদম রিসেন্ট, মানে গতকাল অথবা গত পরশু দিন আমি ভাইয়ের এই ব্লগটা দেখেছি, আপনারা চাইলে ভাইয়ের চ্যানেলে এইটা দেখতে পারেন। তো সেই জায়গা ক্রস করলাম, আল্লাহ সহায় হন। একটু আগে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই যে মানে সিগারেটের ফিল্টারের যেই ছুঁড়ে ফেললে যেই আগুনটা ছড়ায় পড়ে, সেই আগুনটা মানে আমি বুঝলাম যে এরকম কিছু একটা পড়লো, নট শিওর যে সিগারেট কিনা, বাট 85% শিওর হচ্ছে যে ওইটা সিগারেট জাতীয় কিছু ছিল আর কি। তো এই হলো ব্যাপার। আপনাদেরকে 4টা প্রবলেম মেবি আমি বললাম যে হাইওয়েতে আজকে আমি ফেস করেছি, এইটা আমার জীবন থেকে নিয়ে আপনাদেরকে আমি শেয়ার করছি, আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে এই ধরনের ভুল বা এই ধরনের প্রিকশন আপনারা যাতে অবলম্বন করতে পারেন এবং এই ধরনের ভুল থেকে নিজেদেরকে এড়িয়ে রাখতে পারেন। যেমন জুতার ব্যাপারটা একেবারেই আনসার্টেইন ছিল, আমার দেখা উচিত ছিল জুতার সোল, আসলে এটা আমার মাথায় আসেনি যে জুতাটার সোলের টেম্পারটা লুজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে সেকেন্ড প্রবলেম হচ্ছে আমার যে লক পড়ে গেছে, এই ব্যাপারটা, এইটা আমার আসলে বোঝা উচিত ছিল যে ভাঙা রাস্তায় আমার আরও ধৈর্যশীলতার সাথে চালানো উচিত ছিল, অ্যাটলিস্ট 15-20 এই স্পিডে। যদি আমি এই ধৈর্যটা ধরতে পারিনি, সিলেট 334, আম কামিং সিলেট। থার্ড প্রবলেম হচ্ছে শীতের যথেষ্ট পোশাক আশাক নিয়ে বের হওয়া উচিত ছিল, আমার চিন্তা করা উচিত ছিল যে আমি অনেক রাতে রাইড করতে পারি, অ্যাটলিস্ট রাত 9টা-10টা আমার রাইড করা লাগবে হাইওয়েতে। এইটা আমার যে প্ল্যান ছিল, প্ল্যান BCD করে রাখি আমি, তবে এবার আমি আসলে প্ল্যান এর উপরে স্ট্রিক্ট হয়ে বের হয়ে পড়েছি, যার কারণে এই জিনিসগুলো আমি ফেস করেছি। অনেক কথাই আপনাদের সাথে বললাম, আমি জানি যে এই ভিউ আপনারা মোটেও এনজয় করছেন না, ডার্ক ঘুটঘুটে অন্ধকার ভিউ, বাট কথাগুলো বলেছি খুব আন্তরিকতার সাথে বলার চেষ্টা করেছি এবং মজা নিয়েই আজকে ব্লগ করছি। আলহামদুলিল্লাহ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আজকে আমার যেই রুটিন সেটা হচ্ছে আমার কিছুদিন আগের যেই ব্লগ ছিল ওইটা আমার লাস্ট ব্লগ কিনা, আই কান্ট রিমেম্বার, যে আমি 2টা ছাগল কিনতে গিয়েছিলাম। আজকে আমার সেম রুটিন গিয়েছে এবং তার থেকে আরও বেশি হেক্টিক রুটিন গিয়েছে, যে আমি ফজরের পরে সেম জায়গা থেকে সেম টাইপের সেম সংখ্যক ছাগল কিনি। এবং সেইটা হচ্ছে ওই যে বললাম যে আমার এক ভাইয়ের ছেলের আকিকার জন্য তাদের সাথে গিয়েছিলাম, আমার এক কাজিনের, তারা যেহেতু এই ব্যাপারে আইডিয়া রাখে না, আমি কয়দিন আগেই যেহেতু কিনেছি এজন্য তারা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি সাথে গিয়ে ছাগল কিনে দেওয়ার জন্য। তো আমি নিজ হাতে তাদের পশু জবাই করেছি, আলহামদুলিল্লাহ
তারপরে নিজে থেকে পশুর যেই বাকি প্রসেসগুলো আছে, গোশ আলাদা করে রেডি করে, ভুঁড়ির যে সেকশন আছে সেটাকে আলাদা করা, পা, মাথা এবং কলিজার সাথে আর যে ম্যাটেরিয়ালগুলো থাকে, পার্টসপাতি থাকে ছাগলের, সেগুলো সব আলাদা করে ওজন টোজন দিয়ে আলহামদুলিল্লাহ অলমোস্ট 20 থেকে 21 কেজির মতো টোটাল গোশ হয়েছে। আমরা 2টা ছাগল কিনেছিলাম 16,500 টাকা এবং বিবিধ খরচ হয়েছে হলো 1,000 টাকার মতো, অর্থাৎ আমি ধরতে পারি 17,500 টাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে ভালো কিনেছি। এইটাই আর কি, মানে 16 কেজি গোশ হলেও বা 12 কেজি গোশ হলেও আলহামদুলিল্লাহই পড়তাম, এবং তার থেকে কম হলেও পড়তাম, কারণ এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা আইডিয়ার জন্য। কেন ইদানিংকালে আপনি যদি কোনো ব্যাপারী বা খাসি বা কসাইর থেকে কোনো ছাগল কিনতে যান, দেখবেন যে তারা আপনাকে ছাগলের গায়ে হাত পায়ে হাত দিয়ে ক্যালকুলেটরে ছাগলের গোশ হিসাব করে আপনার কাছে ছাগল বিক্রি করবে। তো সেই জায়গা থেকে আসলে আমার যেটা মনে হয় যে যদি সরই কোনো ব্যারিয়ার না থাকে, এই যে আকিকার ক্ষেত্রে, আকিকার গোশটা তো আমরা বেসিকলি টোটালটাই বন্টন করে দেই। তো সেই জায়গা থেকে আমি যদি এস্টিমেট করার আমার কোনো সরই বিধিনিষেধ না থাকে, যে আমি এস্টিমেট করতে পারবো যে আমার ফর এক্সাম্পল 15 কেজি গোশ আমার আত্মীয় স্বজনকে দিতে হবে, তো সেই জায়গা থেকে আমি একটু হিসাব করলাম। আমি জানি না যদি আমার ভিডিও কোনো মুফতি সাহেব দেখে থাকেন, আমার ভিডিও কোনো আলেম দেখে থাকেন, দয়া করে আমাকে জানাবেন যে এই বিষয়ে আসলে শরঈ মাসালা কি। আমি সহ অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ। ঘড়িতে সময় 7:51, আমি অতিক্রম করেছি 133 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড, ভালো জার্নি এক্সপিরিয়েন্স ছিল। পদ্মা ব্রিজে চলে এসেছি আমরা, রাতের পদ্মা ব্রিজ। ঘড়িতে সময় 8:16 আর আমরা অতিক্রম করেছি 164.7 কিলোমিটার। ঠান্ডা লেগে লেগে শরীর অবশ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। Welcome to Dhaka city. Welcome to Dhaka city, guys. So many days, so many weeks later, ঢাকা যাত্রাবাড়ি পর্যন্ত টোল দিয়েছি হচ্ছে টোটাল এই পর্যন্ত 130 টাকা। যেহেতু রূপসা ব্রিজ হয়ে আমি আসিনি, ওই টোলটা আমার বাদ দিয়েছে। ইউজুয়ালি রূপসা ব্রিজ হয়ে আসি, তাহলে ওইখানে 10 টাকা, আর হচ্ছে এই যে যাত্রাবাড়ির টোল এইটা 10 টাকা, টোটাল হচ্ছে 150 টাকা। 150 টাকা টোলের প্রয়োজন যাত্রাবাড়ি পর্যন্ত আসতে গেলে। কোথায় আসলাম? এই বুঝতে পারছি না আসলে, শরীর তো অটো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর একটু গরমের দেখা পেয়েছি। 6টা প্লাসে রওনা দিয়েছিলাম, আপনাদেরকে ঘড়ি দেখিয়েছিলাম। এখন বাজতেছে 8:57 আর ক্রস করেছি 207.6 কিলোমিটার। এক্স্যাক্ট 9টায় আমি যাত্রাবাড়ি ছিলাম, এখন বাজতেছে 9:43। এই টানা 43 মিনিট ধরে ঠিক এই গতিতে জ্যাম ঠেলতে আলহামদুলিল্লাহ অবশেষে আমার লোকেশনে, অর্থাৎ বাসার কাছাকাছি চলে এসেছি। খুব দ্রুতই বাসায় ঢুকে যাব, যদি একটুখানি ফাঁকা পাই। এর পরের পর্বে, অর্থাৎ এই ভিডিওর সাথে কানেক্টেড ভিডিও, সেকেন্ড ভিডিওটা থাকবে ইনশাল্লাহ ঢাকা থেকে শ্রীমঙ্গল অথবা ঢাকা থেকে মৌলভীবাজার সিলেট ট্রিপের একটা ভিডিও। আশা করছি ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আরেকটা ট্র্যাজেডি হয়েছে।
সেটা হচ্ছে আমার মোস্ট এক্সপেন্সিভ যেই লক ছিল, বড় লকটা, কোভিক্সের অরিজিনাল, ওই লকটাও পড়ে গিয়েছে, বা অথবা কেউ খুলে নিয়ে গেছে ঢাকায় ঢোকার পরে। আমি হাইওয়েতে প্রায় চেক করেছি হাত দিয়ে, হাইওয়েতে ছিল। ঢাকায় ঢোকার পরে হয়তো ওইটা জ্যামের মধ্যে কেউ খুলে নিয়ে চলে গেছে, অথবা কোনো না কোনোভাবে পড়ে গেছে ঝাঁকিতে। দিস ইজ সো ট্র্যাজেডিক ফর মি। একটা ট্রিপের শুরুতে এতগুলা খরচ এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বাজে খরচ সত্যি কাম্য না এবং কষ্টদায়ক। এনিওয়েজ, আমি কষ্ট দিয়ে ভিডিওটা শেষ করতে চাই না। ইনশাআল্লাহ আগামীকাল ভালো কিছু অপেক্ষা করছে। কাহিনী ঘটে গিয়েছে, নিত্য নৈমিত্তিক ব্যাপার। হা 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 হা। আমি আমার লোকেশনে চলে এসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা এনজয় করেছেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, সব হালাতে ভালো রাখুক। ফাইনালি আই এম অ্যাট মাই গ্যারেজ। 9:48, 214.5। আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে এটা রেখেছিলাম কুয়াশায় ভিজা যায়, তাই এই যে এই জিনিসটা খুলে গিয়ে আমার দুইটা লক এখান থেকে পড়ে গেল, মিসিং হয়ে গেল। যাই হোক, দিস ইজ তাকদিরে ছিল হয়তো আমার কিছু গাফিলতি ছিল। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা এনজয় করেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।